গ্রামের নাম চন্দনপুর। এই চন্দনপুরের একমাত্র বিদ্যালয়, নাম চন্দনপুর বিদ্যাপীঠ। বিরাট বড় এক বিদ্যালয়। শোনা যায় এটি নাকি রাজার আমলের। বিদ্যালয়ের ধাঁচ দেখেই তো তা বোঝা যায়। বড় বড় সব স্তম্ভ এবং পাথুরে নকশা দেওয়ালে এবং মেঝেতে ভর্তি। বিদ্যালয়ের শীর্ষে একটি চক্রের ছবি। শোনা যায় ওটা নাকি সেই রাজাদের বংশের প্রতীক। রাজার নাম ছিল চন্দ্রনাথ গুপ্ত। তার নামানুসারেই চন্দনপুর নামটি হয়েছে। চন্দনপুর বিদ্যাপীঠের মধ্যে একটি ল্যাব ছিল, যা বহুদিন ধরেই তালাবন্দি। ছাত্রছাত্রীদের খুব উৎসাহ ছিল ওই ল্যাবের ভেতর যাবার, কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের বাধা দিতেন ভেতরে যাওয়ার জন্য। প্রধান শিক্ষক ছিলেন বদ্রীনাথ গুপ্ত। বংশের নিয়মানুসারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুপ্ত বংশে সব থেকে যার বয়স বেশি সেই হবেন সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সেই বিদ্যালয়ে গ্রামের সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করত। মাসিক মাহিনা অন্যান্য বিদ্যালয়ের থেকে খুবই কম ছিল, তাই বাইরে থেকেও পড়তে আসতো অনেক ছাত্রছাত্রীরা। কিন্তু অতিরিক্ত ছাত্রছাত্রীর চাপ নিতে না পারার জন্য বদ্রীনাথ বাবু একটি নিয়ম বানান। চন্দনপুর গ্রাম ছাড়া অন্য কোনো গ্রামের শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়তে পারবে না। এটি সেই নিয়ম। আস্তে আস্তে বংশে উত্তরসূরির সংখ্যা বৃদ্ধি পায়। বদ্রীনাথ বাবু মারা যান। এরপর প্রধান শিক্ষক পদে নিযুক্ত হন রুদ্রনাথ গুপ্ত। তিনি পুরনো নিয়মাবলীর কিছুটা রদবদল ঘটান, যেমন মাসিক মাইনার হার বৃদ্ধি, ছাত্রছাত্রীদের উপর একটু চাপ সৃষ্টি করা, যার ফলে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে সম্পর্কে ফাটলের সৃষ্টি হয়। পিতামাতারা শিক্ষার্থীদের সেই বিদ্যালয় থেকে বঞ্চিত করে অন্য বিদ্যালয়ে ভর্তি করান। এভাবেই ধীরে ধীরে সেই বিদ্যালয় ফাঁকা হতে থাকে এবং এক বৃহৎ পরিত্যক্ত বিদ্যালয়ের রূপ নেয়। রুদ্রনাথ গুপ্ত ছিলেন অত্যন্ত বদমেজাজি, তাই তিনি রেগে গিয়ে একদিন শ্রমিকদের দিয়ে বিদ্যালয়ের পশ্চাৎ অংশটি ভেঙে দেন। তার কারণ ছিল ছাত্রছাত্রীরা আর সেই বিদ্যালয়ে পড়তে আসতো না। এভাবেই সমস্ত গ্রাম নীরব হয়ে পড়ে। গুপ্ত বংশ বিলুপ্ত হয়। বংশের অন্যান্যরা জমি জায়গা বিক্রি করে বিদেশ চলে যান, কিন্তু কখন যে কি হয় তা কেউ বলতে পারে না। সেই বংশে একজন উত্তরসূরি ছিলেন, যিনি ছিলেন প্রচণ্ড মেধাবী, বুদ্ধিমান, চতুর এবং সৎ। সব থেকে বড় ব্যাপার, তিনি গুপ্ত বংশের মানুষ হলেও পুরনো মতাদর্শ তাকে স্বীকার করতে পারেনি। তিনি আধুনিক বিষয়গুলি বেশি পছন্দ করতেন। রুদ্রনাথ বাবু মারা যাবার পর অশোকনাথ অর্থাৎ রুদ্রনাথের পুত্রের পর্ব হয় প্রধান শিক্ষক হওয়ার, কিন্তু বিদ্যালয় তো আগেই ধ্বংস হয়ে গেছে। তাছাড়া প্রধান শিক্ষক হওয়ার মতো যোগ্যতা অশোকনাথ বাবুর ছিল না। তিনি একজন নেশারি মানুষ ছিলেন, প্রচণ্ড নেশা করতেন। শেষে কারোরই সেই প্রধান শিক্ষক পদে নিযুক্ত হওয়ার ইচ্ছা রইল না। কিন্তু চন্দনপুরের ওপর মায়া একজনের থেকেই যায়। তিনি প্রতিজ্ঞা করলেন চন্দনপুরে আবার নতুন সূর্যালোকের উদয় হবে। অবশেষে পিএইচডি করে এবং ডক্টর উপাধি নিয়ে চন্দনপুর গ্রামে পা রাখেন ডক্টর মনুনাথ গুপ্ত ওরফে মানিক। মানিকবাবু বরাবরই তার বংশের মতাদর্শগুলির বিরোধী ছিলেন, যার জন্য তাকে বহু কষ্ট, দুঃখ এবং অত্যাচারের মধ্যে দিয়ে বড় হতে হয়েছিল। পিতা অশোকনাথ মানিককে সেভাবে যত্ন করতেন না এবং দেখভালও করতেন না। দাদু রুদ্রনাথ অশোকনাথকে ঘৃণা করতেন, ফলে মানিককেও তিনি সেভাবে ভালোবাসতেন না। কিন্তু মানিকের মা রাজলক্ষ্মী দেবী তার বুদ্ধি এবং জ্ঞান এবং মেধা ইত্যাদি দেখে তার ভবিষ্যৎ যেন নষ্ট না হয় সেই কথা ভেবে সবাই যখন বিদেশ চলে যায়, রাজলক্ষ্মী দেবী মানিককে নিয়ে তার বাপের বাড়ি চলে যান। নাম রাজলক্ষ্মী হলেও তারা আসলে খুব গরিব ছিল, কিন্তু ছেলের ভবিষ্যতের জন্য তাকে তো কিছু করতেই হতো। তখন তিনি তার শ্বশুর বাড়ির দেওয়া সমস্ত গয়না এবং অন্যান্য দামি জিনিস যা ছিল সব বিক্রি করে দেন। মানিক একটা ছোট্ট বিদ্যালয়ে পড়াশোনা করে এবং ভালোভাবেই পাশ করেন। তারপর তিনি বিদেশ চলে যান পড়াশোনার জন্য। সেখানে সে খুব কষ্টের মাধ্যমে নিজের পড়াশোনা সম্পূর্ণ করে। দাদুর বাড়িতে যখন খবর আসে যে মানিকের পড়াশোনা সম্পূর্ণ হয়েছে, তখন সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়।
কিন্তু সব সুখ তো আর কপালে সয় না। গ্রামে চলছিল তখন খুব দুর্ভিক্ষ। মামা মামি বাদে মানিকের দাদু দিদা এমনকি মাতা রাজলক্ষ্মী দেবীও মারা যান। মানিক গ্রামে এসে সেই খবর শুনতে পান। মানিকের তখন কিছু করার ছিল না, কারণ মানিকবাবুর মামা মামি তাদের দেহ আগে থেকেই ডোমদের দিয়ে শ্মশানে পুড়িয়ে দিয়েছিলেন। তাই তিনি এবার আসল কাজ সম্পূর্ণ করার জন্য উদ্যত হন। মামার বাড়িতে শুধু থাকতো তার প্রয়োজনীয় জিনিসপত্র। চন্দনপুরে তিনি তার এক বন্ধুর বাড়িতে থাকতেন। অনেক আর্থিক সাহায্যও তিনি পেয়েছেন। তার জমির যতটুকু জায়গা দরকার ততটুকু তিনি কিনে নেন। আস্তে আস্তে একটি সুবৃহৎ বিদ্যালয় তৈরি হয়। কিন্তু এটি ছিল একটু অন্য ধরনের। বিদ্যালয়ের নিচে দুটি পাশাপাশি ঘর ছিল। তার মধ্যে একটি ছিল ল্যাব এবং একটি ডাক্তারখানা। বদ্রীনাথ বাবুর নিয়মানুসারে মাসিক মাইনা খুবই অল্প রাখা হয়। বিনামূল্যে চিকিৎসাও করা হতো। মানিকবাবু চেয়েছিলেন তার দাদু দিদা মা যেভাবে মারা গেছিলেন, বিনা চিকিৎসায় অন্য গ্রামবাসী যেন আর মারা না যান। মানিকের একটি দারুণ শখ ছিল। ছোট থেকেই অবসর সময়ে তিনি তেলের সঙ্গে জল, সাবান গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ইত্যাদি মেশাতেন। আবার হলুদের সঙ্গে চিনি, লবণ, ফলের রস ইত্যাদি মেশাতেন, যার জন্য তিনি খুব বকা খেতেন তার গুরুজনদের কাছে। কিন্তু সেই শখ যে এত বড় রূপ নেবে তা কেউ ভাবতে পারেনি। মানিকবাবুর ল্যাব ছিল যেন তার প্রাণ। সেই ল্যাবের সামনে মানিকবাবুর মায়ের একটি ছোট মূর্তি ছিল। চন্দনপুর বিদ্যাপীঠ আবার ভরে উঠল। গ্রামে জনবসতি বাড়তে লাগলো। দেখতে দেখতে চন্দনপুর গ্রাম এক বিরাট আধুনিকত্বের রূপ নেয়। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। মানিকবাবুর মামা মামি খুব হিংসা করতেন মানিককে। তার ধন দৌলত, এত সাফল্য। উল্টো দিকে গুপ্তবংশ বিলুপ্ত হলেও কিছুজন তো থেকেই গেছিল। রুদ্রনাথ বাবুর আসলে দুটি পুত্র ছিল, একজন অশোকনাথ এবং অন্যটি পরেশনাথ। পরেশনাথ ছিলেন মানিকবাবুর কাকা। তারাও ছোটবেলায় মানিককে এবং তার পরিবারকে খুব অত্যাচার করেছিল। দাদা অশোকনাথ নেশারি ছিলেন বলে নানান হিসেবে কারচুপি ও দাদাকে ঠকিয়েছিলেন পরেশনাথ। অশোকনাথ নেশা করলেও ছিলেন খুবই সরল, তাই তিনি কিছু বুঝতে পারেন। পরেশনাথের পুত্র প্রমনাথ ছিলেন তার বাবার মতন। ডাকনাম ছিল প্রমু। প্রমু যখন জানতে পারে চন্দনপুর আবার আগের মতো সেজে উঠেছে এবং তার ভাই বড় সফলতা লাভ করেছে, তিনি হিংসায় জ্বলতে থাকেন। বিদেশ থেকে তিনি লোক পাঠান গ্রামে এবং সমস্ত খবর জানতে পারেন। প্রমু ঠিক করলেন চন্দনপুর বিদ্যাপীঠকে আবার ধ্বংস করতে হবে। মানিকের সব সুখ কেড়ে নিতে হবে। যেমন ভাবনা তেমনই কাজ। পিছনে পিছনে নানান ছল চাতুরি কষতে থাকেন প্রমু। তিনি গ্রামে এসে মানিকবাবুর মামা মামির সঙ্গে হাত মেলান, অনেক ঘুষ খাওয়ান, লোভ দেখান। সেখানেই কিছুদিনের জন্য বাস করতে থাকেন প্রমু। মানিকবাবু যদিও এসব কিছু জানতেন না। মানিকবাবু যে বন্ধুর বাড়িতে থাকতেন তিনি ছিলেন চন্দনপুর থানার ওসি। ওটাই ছিল যা রক্ষে। ওদিকে একদিন রাত্রেবেলায় প্রমু তার ভাড়াটে লোকদের লাগিয়ে মানিকবাবুর ল্যাবের কিছু দামি মাল চুরি করেন এবং নানান আসবাবপত্র ভেঙে দেন। ভাঙচুরের আওয়াজ শুনে সিকিউরিটি যখন ল্যাবে প্রবেশ করতে যাবেন তখন দেখেন ল্যাবে তালাবন্দি। তিনি তো এটা জানেন না যে ভাড়াটে লোকগুলো পিছনের একটি এমার্জেন্সি গেট দিয়ে ঢুকেছে। সিকিউরিটি ছিলেন নতুন, তাই তিনি এত কিছু জানতেন না। তিনি বিড়াল বা কুকুর ভেবে বা ইঁদুর ভেবে নিজের জায়গায় চলে যান। পরের দিন মানিকবাবু ল্যাবের তালা খুলে যখন ভেতরে প্রবেশ করেন তখন তার পা থেকে মাটি যেন সরে যায়। কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থাকলেন। তারপর সিকিউরিটি ডাকলেন। সিকিউরিটি এসে তা গতকালের সমস্ত ঘটনা বললেন। মানিকবাবু তার বন্ধু ওসিকে ডাকলেন। তিনি এসে সমস্ত বিষয় পরখ করলেন। তারপর তার চোখটা পিছনের একটা কাঁচের দরজার উপর পড়ল। তখন তিনি জিজ্ঞেস করলেন, ওই দরজাটা কিসের জন্য? মানিকবাবু বললেন, ল্যাবে তো অনেক সময় অনেক রকম দুর্ঘটনায় ঘটতে পারে, তাই এই দরজা। ওসি বললেন, এই দরজাতেই যত গণ্ডগোল। এই দিক দিয়েই কোনো লোক এসে ল্যাবের এই দুষ্কর্ম করেছে। মানিকবাবু ভাবতে লাগলেন, তার উপর কার এত হিংসে?
হঠাৎ তিনি তার মামা মামির কথা মনে করলেন। তিনি তক্ষুনি তার বন্ধু ওসিকে কিছু গোপনীয় কথা বললেন এবং গাড়িতে করে পাশের গ্রাম নন্দীপুরে গেলেন। তার মামা মামির বাড়িতে পুলিশ ঢুকতে দেখে প্রমোদ যে পাশের একটি ঘরে ছিল খুব ঘাবড়ে গেলেন। সেই সময় তিনি পালাতে যাবেন, অমনি মানিকবাবুর মামি প্রমুখকে খেতে ডাকলেন। মানিকবাবুর কানে যখন কথাটা আসে যে তার মামি তার ভাইয়ের নাম ধরে ডেকে খেতে ডাকছেন, তখন তিনি কিছুটা হলেও আঁচ করতে পেরেছিলেন। ওসি এবং তার দলবল মানিকবাবুর মামি নারায়ণী দেবী মানিকবাবুর মামা সুন্দরলালকে ধরলেন। সুন্দরলাল এবং ওসির মধ্যে কিছুক্ষণ তর্ক হলো। তারপর মানিকবাবু পাশের ঘরে যেখানে তার সমস্ত জিনিসপত্র আছে কিনা দেখতে গেল। গিয়ে দেখেন একটা লোক খাটের ওপরে চাদর মুড়ি দিয়ে বসে আছে। জিজ্ঞাসাবাদে জানা গেল তার নাকি জ্বর, তিনি একজন পথিক এবং তাকে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু কোনো না কোনোভাবে লোকটার মুখটা খুব চেনা চেনা লাগছিল মানিকবাবু। কিন্তু তার খুব দয়া হলো। ওষুধ কেনার জন্য যখন সে তাকে টাকা দিতে যাবে, মানি ব্যাগে তার ভাইয়ের অর্থাৎ তার পরিবারের একটি অ্যালবাম ছিল ছোট, সেখানে তার ভাইয়ের ছবিটা তার চোখে পড়ল। ছবিটা চোখে পড়তেই মানিকবাবু একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। চিৎকার করে সে তার বন্ধু ওসিকে ডাকলেন। ওসি ঘরে এলেন। মানিকবাবু ঘরে এসেছিলেন তার জিনিসপত্র দেখার জন্য, কিন্তু লোকটির ওপর তিনি এত ব্যস্ত হয়ে পড়েছিলেন যে আশেপাশে তিনি তাকাননি। ওসি এসে সেই জিনিসগুলি লক্ষ্য করেন। চারিদিকে ল্যাবের সব প্রয়োজনীয় জিনিসপত্র, কেমিক্যালের বোতল, কাচের বিকার এবং নানান আসবাবপত্র। তারপর মানিকবাবু সেই জিনিসগুলিকে আবার লক্ষ্য করলেন। সব কিছু দেখে মানিকবাবু সমস্তটা বুঝতে পারেন। ওসিকে তিনি বলেন, খাটের ওপর বসে থাকা লোকটি আর কেউ নয়, উনি আমার ভাই প্রমনাথ গুপ্ত। প্রমু পালাতেই যাবেন, পুলিশের দলবল তাকে আটক করেন। মামা মামিও সব কিছু ভয়ে সেখানে স্বীকার করে দেন। যদি শাস্তি কম হয়, 3 জনকেই থানাতে নিয়ে যাওয়া হয়। অবশেষে এটাও জানা যায় যে নন্দীপুর গ্রামে কোনো রকম দুর্ভিক্ষই নাকি হয়নি। মানিকবাবুর মা, দাদু, দিদা তাহলে কীভাবে মারা যায়? অবশেষে এটাও জানা যায় মানিকবাবুর মামা ও মামি সম্পত্তির লোভে তাদেরকে খুন করেছিলেন। সেই জন্য মানিকবাবুর মামা ও মামি মানিকবাবু গ্রামে আসার আগেই তাদের দেহ পুড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সত্যটার কতদিন ধামাচাপা থাকবে? আদালতে কেস করা হয়। মামা ও মামি সহ প্রমুর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আবার নতুন করে ল্যাব তৈরি করা হলো। দাদু ও দিদার বাড়িটিকে একটি বাচ্চাদের সরকারি বিদ্যালয়ে পরিণত করা হয়। নন্দীপুর ও চন্দনপুর আবার আনন্দের সহিত বসবাস করতে থাকে এবং ডক্টর মনুনাথ গুপ্ত সমস্ত অতীত ভুলে গিয়ে একটি নতুন জীবন শুরু করে।